সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি বিন্টু মোল্লা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি সুফিয়া মহিলা কলেজ, মাদারীপুর। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসটি হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের আবশ্যিক বাংলা এই বিষয়ে। আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ এই কবিতাটি পড়ছিলাম। এর আগে দুটি ক্লাস নিয়েছিলাম এই কবিতার উপরে। প্রথম ক্লাসে ছিল লেখক বা কবির পরিচিতি বিস্তারিত। দ্বিতীয় এপিসোডে আমরা দুটি অনুচ্ছেদ পড়িয়েছিলাম। এই কবিতাটির মোট 7টি অনুচ্ছেদের মধ্যে দুটি অনুচ্ছেদ পড়িয়েছিলাম। আজকে আমরা 3, 4, 5 এই 3টি অনুচ্ছেদ পড়ানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আর কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম কে না জানে অম্বু বিম্ব অম্বুমুখী শব্দপাতি, অর্থাৎ এই কথা সকলেই জানে যে অম্বুর ফোঁটা, বুদবুদের ফোঁটা, পানির ফোঁটা মাটির নিচ থেকে উঠে এসে পানির উপরিভাগে এসে শেষ হয়ে যায়। অর্থাৎ দুটি উপমা দিয়ে তিনি জীবনের ক্ষণস্থায়িত্ব দিকটি বোঝাচ্ছিলেন। সেখানে আমরা শেষ করেছিলাম। আজকে তৃতীয় অনুচ্ছেদ শুরু হয়েছে এখান থেকে। নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় অনুচ্ছেদটি শুরু হয়েছে নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার। খেয়াল করে দেখো, নিশার স্বপন, নিশা মানে রাত, স্বপন মানে স্বপ্ন। রাতে স্বপ্নে সুখে যে সুখী হয়, সুখী যে, অর্থাৎ রাতে স্বপ্ন দেখে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে যে সুখী হয়, কি সুখ তার। তার আলটিমেটলি কি সুখ? তার তো কোনো সুখ নেই, কেননা সে তো এই স্বপ্নটা দেখেছে ঘুমের ভেতরে। ঘুমের ভেতরে সে, স্বপ্নের ভেতরে সে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মেঘের ভেলায় ভেসে চলছে। কিন্তু এটি তো বাস্তবতার থেকে বহু দূরে, বাস্তবতার কোনো লেশ মাত্র তার ভিতরে নেই। জাগে সে কাঁদিতে, অর্থাৎ যখন তার ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায় এবং এই স্বপ্ন ভঙ্গের হতাশা এসে কেঁদে ওঠে, দুঃখ পায়, দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় তার মন। অর্থাৎ বলছে যে রাতে স্বপ্নের ভেতরে যে সুখী হয়, তার তো আসলে আলটিমেটলি কোনো সুখ নেই। সে যখনই জেগে ওঠে, এই জেগে ওঠে সে কিসের জন্য? জেগে ওঠে তার এই স্বপ্ন ভঙ্গের হতাশা নিয়ে জেগে ওঠে এবং সে কেঁদে ওঠে বা দুঃখ পায়। ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার। ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ চমক। প্রভা মানে আলো, ক্ষণপ্রভা মানে বিদ্যুৎ, আর প্রভাদানে বিদ্যুৎ চমক। অর্থাৎ মনে করো রাতের অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ, হঠাৎ করে বিদ্যুৎ চমক হলো, তাহলে তুমি অন্ধকারে সমস্ত কিছু দেখে পড়ছো। কেন? যেহেতু আলোক রশ্মি পড়ছে, এই আলোক রশ্মিতে তুমি সমস্ত কিছু দেখে পড়ছো। কিন্তু পরক্ষণে কি হলো? পরক্ষণেই আবার সে তীব্র অন্ধকারের একটা রশ্মির ভেতরে তুমি ডুবে গেলে, তীব্র অন্ধকারের একটা সাগরের মধ্যে তুমি পড়ে গেলে। অর্থাৎ হঠাৎ করে আলো এসে যখন আলোটা আবার বন্ধ হয়ে যায়, হঠাৎ করে নাই হয়ে যায়, তখন অন্ধকারের গভীরতা যেন আরও প্রগাঢ় হয়ে ধরা দেয়। এই উপমার ভিতরে সেই ব্যাপারটি, এই লাইনটির ভিতরে সেই ব্যাপারটি তুলে ধরেছেন। ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার। হঠাৎ করে বিদ্যুৎ চমক খেলে গেলে আবার যেই অন্ধকার চলে আসে পরক্ষণে, সেই অন্ধকার আরও গভীর থেকে গভীরতর হয়। বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে। পথিক তখন কি করে? একটা ধাঁধার ভিতরে পড়ে যায়। হঠাৎ করে কি দেখলো, কোন পরক্ষণে এসে আবার একটা তীব্র অন্ধকার রশ্মির মধ্যে পড়ে যায়। অর্থাৎ তার পথ চলাটা অন্ধকারে যেভাবে একরকম চলছিল, সেখান থেকে হঠাৎ আলোর ভিতরে এসে আবার অন্ধকারে পতিত হয়, সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, অর্থাৎ দিকবিদিক হারিয়ে ফেলে। সেটাই বলছে পথিকে ধাদিতে। এটা যেন পথিককে এক রকমের ধাঁধার মধ্যে ফেলে দিল। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে। 3 নম্বর যে এই এই অনুচ্ছেদ, এই তৃতীয় অনুচ্ছেদের ভিতরে এটি হচ্ছে তৃতীয় তুলনা। তৃতীয় তুলনাটা কি? মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে। অর্থাৎ মরুভূমিতে যখন মরীচিকা দেখে মানুষ, যখন বালুর উপরে চিকচিক করে রোদ, তখন মনে হয় যে ওই দূরে পানির রশি, পানির স্তূপ দেখা যাচ্ছে, পানির স্তর দেখা যাচ্ছে। কিন্তু সেখানে কাছে গেলে দেখা যাবে সেটি আরও অনেক দূরে চলে গেছে। যেই ব্যাপারটিকে বলা হয় মরীচিকা। এটি মরুভূমিতে বা বালুর উপরেই সাধারণত এই ব্যাপারগুলি দেখা যায়। তাই কবি বললেন যে মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশ। অর্থাৎ সেই যে পানির স্তর তুমি দেখতে পাচ্ছ, এটি তোমার পানির তৃষ্ণা তো মেটাচ্ছে নাই, বরং এটা আরও তোমাকে তৃষ্ণার্ত করে তুলছে, আরও তোমাকে পানির প্রতি যেন একটা হাঙ্গারটা, তৃষ্ণাটা আরও বাড়িয়ে তুলছে। এজন্য কবি বলছেন যে এটি তৃষ্ণা এবং ক্লেশ, তৃষা এবং ক্লেশ মানে কষ্ট। এই তৃষ্ণা এবং কষ্টে তোমাকে আরও
নাই করে দিচ্ছে, আরও কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। এ তিনের ছল সম ছল রে এ কুয়াশা। বললো এ তিনের ছল, এই যে তিনটা, প্রথমটা কি নিশার স্বপন, দ্বিতীয়টা ক্ষণপ্রভার অর্থাৎ বিদ্যুৎ চমকের যে আলো, তৃতীয়টা হচ্ছে মরীচিকা, মরুর দেশের মরীচিকা। এই তিনের ছল, এই তিনটাই ছল না, এই তিনটার ভিতরে বাস্তবতা লেশ মাত্র নেই। এই তিনের ছল সম ছল রে, এই তিনের ছল সম, সম মানে সমান, ছল রে মানে ছলনা, এ কুয়াশা, আমি যে আশা করেছি, আমি যে ভ্রান্ত আশা করেছি, এটি এই তিনটি আশার মতোই। অর্থাৎ যে তিনটি ছলনাময় আশা, সেই ছলনাময় আশার মতোই। কবি কোন আশা করেছিলেন? কবি আশা করেছিলেন পরদেশের পর ধন বা পরের যশ খ্যাতি সংস্কৃতি সাহিত্য ভাষা, এগুলোর প্রতি, এগুলোকে নিয়ে চর্চা করে তিনি বিশ্বে বিখ্যাত হবেন। এই যে তার ভ্রান্ত বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু তার ভেঙে গেছে। এবং এই জন্য বলছেন যে এই তিনের মতো, এই তিনটি ছলনার মতো আমিও একটা ছলনা দেখেছিলাম। আমার সেই আশা ছিল আসলে আশা, খারাপ আশা, সে আশা ছিল একটা নেতিবাচক আশা। 4 নম্বর স্ট্যান্জা, 4 নম্বর হচ্ছে যেখানে বলছে প্রেমের নিগড় গড়ি পুরিলি চরণে সাধে। প্রেমের নিগড়, প্রেমের নিগড় মানে বাসা, বাড়ি বা ঘর অথবা শৃঙ্খল, শিখল, যেটাই বলো। অর্থাৎ একটা প্রেমের শিকল গড়ে তুমি পরে নিলে, কোথায় পরে নিলে? পরিলি চরণে সাধে, তোমার পায়ে পড়লে, প্রেমের শিকল পড়লে কোথায়? পায়ে, সাধে, ইচ্ছা করে। কোন প্রেম? কিসের প্রেম? পাশ্চাত্য সাহিত্য, ধর্ম, দর্শন, ভাষা, সংস্কৃতি অথবা তাদের যে উন্নত অবস্থা, অর্থ, এই সব কিছুর প্রতি কবি প্রেম। সেই যে প্রেমে পড়ে একটা প্রেমের নিগড় অর্থাৎ প্রেমের একটা শৃঙ্খল পরে নিল কবি, এবং সেটা পরে নিল কোথায়? পায়ে, সাধে, ইচ্ছা করে। কি ফল লোভিলি, এতে করে তোমার কি লাভ হলো? কবি নিজেকে বলছেন, এতে করে কি ফল লাভ করলে তুমি? জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে। জ্বলন্ত পাবক শিখা, জ্বলন্ত মানে জ্বলছে, পাবক মানে আগুন, শিখা মানে আলো। যে আগুনের শিখা জ্বলছে, যে আগুন জ্বলছে, এটির লোভে তুই কাল ফাঁদে, এটির লোভে, এই যে এটির প্রতি লোভ করে তুমি ফাঁদে পা দিলে, কাল ফাঁদে অর্থাৎ মৃত্যুরূপ ফাঁদে পা দিলে। উড়িয়ে পড়লে, পরক্ষণে, এই পরের লাইনগুলো পড়লে এটির অর্থ মর্মার্থ ভালোভাবে ক্লিয়ার হবে। পতঙ্গে যে রঙে ধায়, পতঙ্গ অর্থাৎ প্রাণী, অন্য যেমন সেটা হচ্ছে ছোটোখাটো প্রাণী, যে কোনো পতঙ্গ, এই পতঙ্গ যে রঙে ধায়, পতঙ্গ যখন আলো দেখলে তার প্রতি গিয়ে রঙে মানে রঙে ধায়, রঙিন কোনো কিছু দেখলে, আলো দেখলে, অর্থাৎ অন্ধকারে ভেতরে যদি আগুন দেখে, আলো দেখে, তার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাই বলছে পতঙ্গ যে রঙে ধায়, ধাইলি অবোধ হায়, তুইও ধাইলি, ধেয়ে গেলি, অবোধ মানে বোকা, নির্বোধ, তুইও একটা নির্বোধ, তুইও ধেয়ে গেলি। কোথার দিকে? পতঙ্গ যেভাবে আগুনের দিকে ধেয়ে যায়, তুইও ঠিক সেভাবে আগুনের দিকে ধেয়ে গেলি, জ্বলন্ত পাবক শিকার দিকে ধেয়ে গেলি। সেটি কি? সেটি ছিল মূলত পাশ্চাত্য ধর্ম, ভাষা, সাহিত্য, দর্শন, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, সেগুলোর দিকে। ধাইলি অবোধায়, না দেখিলি না শুনিলি, এবেরে পরাণ কাঁদে। আসলে তুই নিজেকে ভাবলি না, নিজেকে নিয়ে দেখলি না, শুনলি না, নিজের সাহিত্য, ধর্ম, দর্শন, ভাষা, সেগুলোর ঐশ্বর্য সম্পর্কে কোনো ভাবান্তর তোর ভিতরে ঘটলো না। এবেরে পরাণ কাঁদে, আর আজকে এই ব্যর্থতায় মুষড়ে পড়ে এর মধ্য দিয়ে তোমার পরাণ কাঁদে, তোমার প্রাণ কাঁদছে। কিসের প্রতি কাঁদছে? সেই যে মাতৃভাষা, নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, দর্শন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেগুলোর কথা বলছে। পরে বললেন বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে। অর্থাৎ কি বাকি রাখলি? অর্থ অন্বেষণ। অর্থাৎ আমি বারবার বলছি, কবি খ্যাতি, মোহ, যশ, অর্থের লোভ অথবা সংস্কৃতির লোভ, ধর্মের লোভ, বিশ্বব্যাপী ইংরেজি ভাষার চর্চা করে যে খ্যাতি বা যশ তিনি লাভ করবেন, তার লোভ, এই সব মিলে তাই কবি বলছেন যে বাকি কি রাখলি তুই বৃথা অর্থ অন্বেষণে। আসলে অর্থ অন্বেষণের বৃথা প্রচেষ্টা করে কবি, আমরা জানি শেষ জীবনে ব্যারিস্টারি পড়েছিলেন, ওকালতি করেছিলেন কলকাতা আইন কোর্টে, কিন্তু কোনো কিছুতে তিনি আসলে খ্যাতি পাচ্ছিলেন না, কোনো কিছুতে তিনি যশ পাচ্ছিলেন না, মামলায় হেরে যাচ্ছিলেন বারবার, এমনকি অর্থ উপার্জনও করতে পারছিলেন না কাঙ্ক্ষিত পরিমাণ। তার যে পরিমাণ খরচ, সেই পরিমাণের কথা আমি বলছি।
তাই বলছেন যে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে সে স্বাদ সাধিতে, অর্থাৎ তোর যে মনোবাঞ্ছা, তোর যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূর্ণতা দেওয়ার জন্য বৃথা অর্থ অন্বেষণের চেষ্টাও করলি, তুই করলি, কোনো দিক কোনো সাইড কিন্তু বাদ রাখলেন। অর্থাৎ কবি নিজেকে অবোধ মনকে ধিক্কার দিচ্ছে বারবার যে কোনো দিক তো তুই বাদ রাখলি না। ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্ঠগণে, তোর হাত ক্ষত হলো, অর্থাৎ তোর হাতটা, অর্থাৎ কবি নিজেকে বলছেন নিজের হাতটাকেই আরো ক্ষতিগ্রস্ত করলে, ক্ষত হলে, আঘাত পেলে, কেটে গেল। মৃণাল কণ্ঠগণে, মৃণাল মানে পদ্মফুল, কণ্ঠগণে কাটায়, পদ্মফুলের কাটায়, কমল তুলিতে, তুমি গিয়েছিলে কমল তুলতে, পদ্ম ফুল তুলতে, অর্থাৎ অন্যের যে সম্পদ, অন্যের খ্যাতি যশ, ভাষার ঐতিহ্য, সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্য, ধর্মের ঐতিহ্য, এই সব কিছুকে তুমি নিজের করতে লাভ করতে চেয়েছিলে, নিজের মতো করে নিজের করে নিতে চেয়েছিলে। এই যে যে এটাকে কবি বলছেন কমল তোলা, পদ্মফুল, অর্থাৎ অন্যের যে পদ্মফুল আছে সেই পদ্মফুলটি নিজেদের দখলে নিয়ে আসতে চেয়েছিলে, নিজের দখলে নিয়ে আসতে চেয়েছিলে। কিন্তু সেটি করতে গিয়ে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি হাতে খোঁচা লাগলো, এই কাটার খোঁচা লাগলো এবং হাত ক্ষতিগ্রস্ত হলো, হাত ক্ষত হলো, সেটি বললেন। সে স্বাদ সাধিতে ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্ঠগণে কমল তুলিতে। নারিলি হরিতে মণি, নারিলি মানে না পারিলি, হরিতে মানে হরণ করতে, মণি মানে মণি, মণি সাপের মাথায় যে মণি থাকে সেই মণি হরণ করার জন্য গিয়েছিলে, কিন্তু সেটি আলটিমেটলি প্রকৃতপক্ষে তুমি হরণ করতে বা নিয়ে আসতে পারলে না। নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, কেবল কি খেয়ে ফিরে আসলে? দংশন, দংশন মানে সবল, ফণি মানে সাপ, সাপের সবল খেয়ে ফিরে আসলে, অর্থাৎ সাপের মাথায় যে মণি ছিল সেই মণি সংগ্রহ করতে গিয়েছিলে, কিন্তু ফিরে আসলে কি খেয়ে? সাপের দংশন খেয়ে, সাপের সবল খেয়ে। এই বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে, এই যে যে বিষম বিষ জ্বালা, এই যে যে ভয়ঙ্কর জ্বালা, এই যে যে কবির যে ব্যর্থতার জ্বালা, কবির যে আজকে একেবারে শূন্য রিক্ত হস্তে ফিরে এসেছে, সেই ব্যর্থতার যে জ্বালা ভুলিবি মন কেমনে। এখানে বলছেন যে পদ্ম ফুল তুলতে গিয়ে কাটার খোঁচা অথবা সাপের মণি হরণ করতে গিয়ে সাপের দংশন, এগুলো খেয়ে ফিরে আসলি, এ বিষম বীজ জ্বালা ভুলিবি কেমন করে, এগুলোর যে বীজ জ্বালা সেগুলোর কথা মূলত এখানে বলছে। কিন্তু প্রকৃত সত্য আসলে কবি বোঝাতে চাইছেন যে পরের ধন, পরের ভাষা, সভ্যতা, সংস্কৃতি, ধর্মের লোভে পড়ে সে যে পরের মণিমুক্তা আহরণ করতে গিয়েছিল, সেখান থেকে সে ব্যর্থতায় মুহ্য হয়ে, ব্যর্থতার একেবারে আজকে চরম হতাশার গ্লানি নিয়ে ফিরে এসেছে। এই যে যে দুঃখ কষ্ট, এই যে যে ট্রাজেডি, এই যে যে যন্ত্রণা তার হৃদয়ে, সেটিই বলছেন যে এই বিষম বীজ জ্বালা, সেই বীজ জ্বালা ভুলিবি কেমন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কবিতাটি এই অংশটুকু অন্তত পক্ষে আরও একবার দেখে নিও। আগামী দিনে ইনশাল্লাহ আমরা পরের অংশটুকু অর্থাৎ 6 এবং 7 এই দুটি অনুচ্ছেদ শেষ করব, অর্থাৎ পুরো কবিতাটি শেষ করার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।